Assalamu alaikum. Hi dear student. How are you? Hope you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. I am your English teacher, Mohammad Mizanur Rahman Bhuiya. It's many months we are aparted from normal life. Coronavirus has attacked the whole world and make the world like stagnant water. Now we are really facing a great concerning situation. Every day thousands of people died of COVID-19. All educational institutes remain closed. To go outside is strictly restricted. The students are lagging behind. Considering the whole situation, the government has taken a step to take online classes. A part of this decision, I, Mohammad Mizanur Rahman Bhuiya, am here to take an English class. I am very grateful to our chairman, K.M. Muzammil Haq, and also thankful to our principal, Shaira Begum, and also our Vice Principal Ikramul Haq Liton sir, and the Executive Committee of Online, who really are working hard to make the class effective. Dear the student of Donia College, you are out of our sight, but you are not out of our mind. We feel Donia College is lifeless without your presence. But we have to admit the present situation. For that case, I am now going to take the class of HSC second year, English second paper. Many of you called me and asked me to take class on the topics of speech. It was required to take an English class in English, but in Bangladesh, especially in HSC level, the students are not habituated with it. So, to make the class easy and understandable, going to take the class in support of Bangla. আমি ইংলিশের পাশাপাশি বাংলায়ও ক্লাসটা নেব, বাংলা এটাতে সহায়তা ইজি হয়। Before starting my class, I would like to suggest you that before I starting the topics speech, I would like to suggest you that you have to hold the whole syllabus in your memory so that you can always take it in your দেখো আমি বলছি আমরা ইংলিশ সেকেন্ড পেপারের উপরে তোমাদের ক্লাসটা নেব। আমি এখন ক্লাসটাতে কি আছে সেকেন্ড পেপারে কি আছে এটা দেখা যায় আমরা যখন ক্লাসটা নিতে যাই
ওই সময় যদি টপিক সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করতে চাই, তোমরা টপিকসটা সম্পর্কে ততটুকু স্বচ্ছভাবে বলতে পারো না, ধারণাই থাকে না যে আসলে আমি কি পড়তে যাচ্ছি, আমরা কি পড়তে যাচ্ছি, কি সম্পর্কে জানতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখা যায় যে সমস্যা হয়। এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই যাতে তোমরা পুরো সিলেবাসটা তোমাদের মেমোরিতে থাকে, কোনটা কত মার্কের জন্য পড়তেছি এটা যাতে তোমাদের মেমোরিতে থাকে, এর জন্য আমি তোমাকে প্রথমেই বলে নিলাম। দেখো, আমরা যখন তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো নিয়েছি, ওই ক্লাসগুলা আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাকে মিলিয়ে নিয়েছি, কিন্তু আমাদের এই জায়গায় এসে ডিভাইড করতে হবে, আলাদা করতে হবে। অর্থাৎ আমি ইংলিশ ফার্স্ট পেপারে কতটুকু সিলেবাস পেয়েছিলাম এবং ইংলিশ সেকেন্ড পেপারে কতটুকু সিলেবাস পেয়েছিলাম। এখন দেখো, এই জায়গাটা দেখো, আমরা এই জায়গা থেকে সেকেন্ড পেপার থেকে কিছু অংশ ফার্স্ট ইয়ারে পড়িয়ে ফেলছি, তারপরও আমরা বোর্ড পরীক্ষাতে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের উপরে সিলেবাসটা কতটুকু পাবো। দেখো, আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল 2টা পার্ট আছে, অর্থাৎ তোমার পার্ট এ গ্রামার পার্ট, এটাতে 60 মার্কস, এবং পার্ট বি যেটাকে আমরা রাইটিং অথবা কম্পোজিশন পার্ট বলি, এটাতে গ্রামার পার্টে নাম্বার 1-এ থাকে হলো আর্টিকেল 5 মার্কস, প্রিপোজিশন 5 মার্কস, স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজ 5 মার্কস, কমপ্লিটিং সেন্টেন্স 5 মার্কস, রাইট ফর্ম অফ ভার্বস 5 মার্কস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস 5 মার্কস, narration or speech direct or indirect 5 marks, pronoun reference or unclear pronoun 5 marks, modifier 5 marks, sentence connectors 5 marks, synonym and antonyms 5 marks, punctuation 5 marks. Means in 12 topics প্রত্যেকটাতে 5 মার্ক করে 60 মার্ক আসলো। এরপর পার্ট বিতে আমরা পাচ্ছি রাইটিং পার্ট আর কম্পোজিশন পার্টে 40 মার্কস, এটাতে অ্যাপ্লিকেশন, লেটার আর ইমেল, এই 3টা অংশ থেকে যে কোনো একটা আসবে বোর্ড পরীক্ষায়। এটার ক্ষেত্রে দেখা যায় ইংলিশ ফার্স্ট পেপারে ইমেলটা আসে, সেক্ষেত্রে আমি তোমাদের হাইলাইটস করব, এমফাসাইজ করব যে তোমরা এই অ্যাপ্লিকেশনটার উপরে বেশি গুরুত্ব দিবা। আর এগুলা অবশ্যই যদি ফরম্যাটটা তোমাদের জানা থাকে, লেখার ক্যাপাসিটি যদি থাকে, অবশ্যই তোমরা লিখতে পারবা। এরপর রিপোর্ট রাইটিং, এটা একটা আসবে, এটাতে 8 মার্ক, রিপোর্ট রাইটিংয়ে 8 মার্কস, অর্থাৎ রিপোর্ট রাইটিংয়েরও সুনির্দিষ্ট লেখার কাঠামো আছে, এটা যদি আমাদের রেগুলার ক্লাস হয় ওই জায়গায় দেখিয়ে দেব। প্যারাগ্রাফে 10 মার্কস, কম্পোজিশনে 14 মার্কস, মিনস পার্ট বিতে টোটাল 40 মার্কস। ইন টোটাল ইংলিশ সেকেন্ড পেপারে আমরা পেলাম 100 মার্ক। এটা তোমাদের অবশ্যই মেমোরিতে নিয়ে নিতে হবে, যেহেতু আমরা ইংলিশ সেকেন্ড পেপারটা শুরু করছি। আর তোমাদের আবেদনের ভিত্তিতে, যেহেতু তোমরা বলতেছো যে স্যার আমরা ন্যারেশনটা একটু আমাদের সমস্যা হচ্ছে, এর জন্য আমি ওই ন্যারেশনটা নিয়ে আজকে কথা বলবো, অথবা আরেক ভাষায় এটাকে স্পিচ বলা হয়। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ন্যারেশন আর স্পিচ। আসলে দেয়ার আর 2 টাইপস অফ স্পিচেস, ওয়ান ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট টু ডাইরেক্ট। এটারও আমি বলবো, এই স্পিচ শিখতে হলে তোমাকে 2টা ধাপে শিখতে হয়। একটা ধাপ শিখতে হয় হলো সেন্টেন্স ন্যারেশনটা, এটা হলো ন্যারেশনের ভিত্তি। আমরা আসলে কি করি, সরাসরি প্র্যাকটিসে চলে যাই, সে তো দেখা যায় যে ভিত্তিটা জানি না, সেজন্য আসলে আমরা এই ন্যারেশনটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকে না। আজকে আমি চেষ্টা করব একেবারে ভিত্তি লেভেল থেকে তোমাদের এটা শেখানোর জন্য, যাতে আমরা প্রথমে শিখবো হলো সেন্টেন্স স্পিচ, সেন্টেন্সের ন্যারেশন, তারপর আমরা শিখবো হলো প্যাসেজ ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন থেকে কিভাবে আমরা প্যাসেজ ন্যারেশনটা করতে পারি। যদি ভিত্তি আমার ক্লিয়ার না থাকে, ভিত্তিটা যদি আমার মজবুত না থাকে, আমি কখনো ন্যারেশন পারবো না। আর অথচ ন্যারেশন একটা খুব সিম্পল একটা টপিকস, এটাতে আমি এটাকে সহজ করার চেষ্টা করব। ধাপে ধাপে তোমরা দেখবা, একটা থেকে গোড়া না শিখে আমরা আগাতে যাব না, সামনের দিকে আগাবো না, আগে গোড়া শিখবো, তারপর আমরা মকডাউলে ওঠার চেষ্টা করব। ওকে, নাও স্টুডেন্ট, আমরা এটা ক্রনোলজিক্যালি এটাকে আমি শেখাবো। সর্বপ্রথম আমার ক্রনোলজি হিসাবে টপিকস হিসেবে আমার যেটা আসতেছে, এটা হলো পার্সন পরিচিতি।
হ্যাঁ, আমি যদি তোমাদের কাছে বলি যে পার্সনের একটা পরিচিতি দাও, পার্সন বলো, তোমরা এলোমেলো বলে ফেলো আই, উই, ইউ, হি, সি, এইভাবে বলে ফেলো। আসলে এটা কোনো প্রেক্ষাপট হলো না, তোমাকে স্পষ্টভাবে এটার ধারাতে জানতে হবে। আচ্ছা, পার্সন সম্পর্কে একটু আমি বলি, এখন একটু দেখো। এই জায়গায় আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু প্রত্যেকটা আমাদের পার্সন 3 প্রকার, পার্সন 3 প্রকার। একটা কি বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু এটার আবার 3টা ফর্ম রয়েছে। আমরা ফার্স্ট পার্সন জিজ্ঞেস করলে স্টুডেন্টরা বলে আই, উই, এই দুইটা বলে। কিন্তু আসলে যে এটার 3টা ফর্ম রয়েছে এটা বলতে পারে, কিন্তু এলোমেলোভাবে বললে এটা তোমার স্পেসিফিক তোমার ধারণা থাকবে না যে তুমি কিভাবে পরিবর্তন করতে যাচ্ছ। আসলে তোমাকে যেটা বলতে হবে, এটার একটা পার্সন, ফার্স্ট পার্সন, এটার রূপ রয়েছে 3টা। অর্থাৎ কি, দেখো একটু কি বলতেছে বোর্ডে দেখো, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে পার্সনের কয়টা ফর্ম রইল? 3টা ফর্ম। কয়টা ফর্ম? 3টা ফর্ম। আমরা এখন দেখি ফার্স্ট পার্সন। দেখো ফার্স্ট পার্সন বলতেছে, আমি এটাকে একটা ঘরের মধ্যে করে দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই, ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই, এটা ফর্ম হলো সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ মূল ভার্বের আগে থাকবে। অবজেক্টিভ ফর্ম, মি, আই এবং উই এর অবজেক্টিভ ফর্মটা হলো মি অ্যান্ড আস, মি অ্যান্ড আস, অর্থাৎ মূল ভার্বের পরে থাকবে। পসেসিভ ফর্ম মিন্স মাই, আয়ের পসেসিভ ফর্মটা হলো মাই এবং উইয়ের পসেসিভ ফর্মটা হলো আওয়ার। বেসিক্যালি এই পসেসিভ ফর্মটার সাথে তোমাদের ম্যাক্সিমাম সময় একটা নাউন থাকে, পসেসিভ ফর্মগুলোর সাথে একটা ম্যাক্সিমাম সময় নাউন থাকে। ওকে, দেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্সন। দেখো সেকেন্ড পার্সনে আমাদের একটাই আছে, ইউ অ্যান্ড ইউ, সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, পসেসিভ ফর্ম ইউ। এখন কথাটা হলো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। দেখো এই জায়গায় লেখা আছে সাবজেক্টিভ ফর্মেও ইউ, অবজেক্টিভ ফর্মেও ইউ, স্পেলিংগত কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব যে এটা কি আসলে সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্টিভ ফর্মে আছে? আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, মূল ভার্বের আগে যদি ইউ থাকে তাহলে ওই ইউটা হলো সাবজেক্টিভ ফর্ম, আর মূল ভার্বের পরে যদি ইউ থাকে ওটা হলো অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এটার সাথে সাধারণত একটা নাউন থাকবে। ওকে, দেন থার্ড পার্সন। আসলে আই, উই, ইউ বাদে সবই হলো থার্ড পার্সন, কিন্তু ন্যারেশনে সাধারণত ব্যক্তিবাচক যে পার্সনগুলো থাকে এই পার্সনগুলোই আসে। কি আসতে পারে হলো, দেখো হৃদয় একটা পুরুষবাচক শব্দ, এটার পরিবর্তে সাবজেক্টিভে এটার পার্সন আসে হলো হি, অবজেক্টিভে আসে হিম, পসেসিভে আসে হিজ। একটা মেয়েবাচক শব্দ মারিয়া, যে কোনো মেয়েবাচক শব্দের পরিবর্তে সি আসবে সাবজেক্টিভ হিসেবে, অবজেক্টিভ হিসেবে হার আসবে, পসেসিভ হিসেবে হার আসবে। এখন এই দুইটাও দেখো, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্মে হার পরিবর্তন নেই, কিন্তু এটাকে আমরা আইডেন্টিফাই করব এই হারটার সাথে সাধারণত একটা নাউন থাকবে। দেন হৃদয় অ্যান্ড মারিয়া মিন্স যদি সাবজেক্টটা প্লুরাল হয়, সাবজেক্টটা কি হয়? প্লুরাল হয়। তাহলে সাবজেক্টটা প্লুরাল হলে এটার সাবজেক্টিভ ফর্মটা আসবে দের অবজেক্টিভ ফর্মটা হবে দেম, এবং এই দের পসেসিভ ফর্ম হবে দেয়ার। এইভাবে আমাকে ছক আকারে আমাকে এটা জানা থাকতে হবে। আমার মাথায় যদি এই পার্সন পরিচিতিটা থাকে, যেমন আমি ফার্স্ট পার্সন বললে 2টা, আগে বলতাম হলো আই, উই, এখন কিন্তু আর 2টা থাকতেছে না। টোটাল ফার্স্ট পার্সন কয়টা পেলাম? আমরা টোটাল ফার্স্ট পার্সন পেলাম 6টা, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে 2টা, অবজেক্টিভ ফর্মে 2টা, পসেসিভ ফর্মে 2টা। এখন আমরা চলে যাব এই যে পার্সন কেন শিখাইলাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো আমরা যখন ন্যারেশন শিখাই, ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট করাই, ওই সময় পার্সনের একটা পরিবর্তন আছে। এই পরিবর্তনটা আমরা মনে হয় এই ক্লাসটার পরে তোমাদের এই সমস্যাটা থাকবে না। এই পরিবর্তনটা আমরা কিভাবে করে থাকি দেখো, পার্সন পরিবর্তনের নিয়ম। এই জায়গায় লেখা আছে কি? পার্সন পরিবর্তনের নিয়ম। দেখো আমরা যখন পার্সন পরিবর্তন করি, আমি এই জায়গায় বলছিলাম 2 ধরনের পরিবর্তন রয়েছে, একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। সাধারণত
আমরা দেখতে পাই ম্যাক্সিমাম সময় বোর্ডগুলোতে ডাইরেক্ট প্যাসেজ ন্যারেশন থেকে ইনডাইরেক্ট আসে। আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনের একটা সেন্টেন্স ন্যারেশনের একটা উদাহরণ এই জায়গায় লিখেছি। দেখো, একটা হলো হি সেড টু মি ইনভার্টেড কমা আই ওয়েন্ট টু ইয়োর হোম ইয়েস্টারডে। এই জায়গায় আমরা দুইটা অংশকে এটা বিভক্ত করি। ডাইরেক্ট স্পিচটা দুইটা অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটা কে আমরা বলি হলো রিপোর্টিং ভার্বের অংশ। আমরা প্রথম অংশটাকে বলি রিপোর্টিং ভার্বের অংশ। এই নিচে কেন আমি আরবি লিখলাম? দেখো, একটা কৌশল, একটা ক্লাসের ক্ষেত্রে তুমি বোঝার ক্ষেত্রে তোমার নলেজটাকে ছোট করে, একটা ব্যাপারটাকে, বড় ব্যাপারটাকে ছোট করে শেখার চেষ্টা করবা, তাহলে ওটা মেমোরিতে দীর্ঘদিন থাকবে। সেজন্য আমরা রিপোর্টিং ভার্বটাকে আমরা সংক্ষেপে রিপোর্টিং থেকে আমরা আর নিলাম এবং ভার্ব থেকে বি নিলাম, মানে এটা সংক্ষিপ্ত ফর্মটাকে আরবি দিলাম এবং এটাকে রিপোর্টেড স্পিচ, এটাকে সংক্ষিপ্তভাবে আমরা আরএস বললাম। এটাকে সংক্ষিপ্তভাবে রিপোর্টেড স্পিচটাকে আরএস নামকরণ করলাম। এটা হলো ছোট করে করলে এটা দীর্ঘদিন মনে থাকে। আর এটা মনে রাখবা, বেসিক্যালি রিপোর্টিং ভার্বের অংশতে টোটাল 3টা অংশ নিয়ে রিপোর্টিং ভার্বের অংশ গঠিত। আমরা এই জায়গায় যেটা থাকবে এটাকে আমরা বলবো সাবজেক্ট। সেড টু এর আগে যেটা থাকতেছে ওটাকে আমরা বলতেছি সাবজেক্ট। এরপর বলে হলো রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেড টু। এরপর এই জায়গাটায় থাকবে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। বেসিক্যালি একটা রিপোর্টিং ভার্ব কয়টা অংশ নিয়ে গঠিত? 3টা অংশ নিয়ে। কি কি? এই জায়গায় হি বলবা না কখনোই, কারণ এটা সবসময় যে হি থাকবে এমন না। অর্থাৎ সেড টু এর আগে যেটা থাকতেছে ওইটা হলো সাবজেক্ট। এটার একটা কারণ আছে, বোঝানোর একটা কারণ আছে, পরবর্তীতে হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবা। এরপর হলো রিপোর্টিং ভার্ব সেড টু, এরপর হলো অবজেক্ট। আর এটাকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচের মধ্যে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকতে পারে, এটা পরবর্তীতে আমাদের উঠে আসবে। এখন দেখি এই পার্সনের যে পরিবর্তনটা, এই যে পার্সনের পরিবর্তনের যে নিয়ম বললাম, আমরা যখন এটাকে দুইটা অংশ দেখলাম, আমরা দেখতে পাই পার্সন পরিবর্তন রিপোর্টিং ভার্বের অংশতে পার্সনের পরিবর্তন হয় না। আসলে পার্সনের পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের। আর এটা পরিবর্তন করার প্রথম বিধিটা, রুলসটা আমরা আলোচনা করতেছি। দেখো, রুল 1-এ দেখতে পাচ্ছি কি লেখা আছে, একটু লক্ষ্য করে দেখো। যেটা পড়বা, যেটা দেখবা, ওটা আবার ওই জায়গা থেকে তোমাকে বুঝতে হবে। আরএস এর মধ্যে এটা সুবিধার ক্ষেত্রে আমি আবার কি করে দিছি, ইনভার্টেড কমার মধ্যে, মানে রিপোর্টেড স্পিচে আরএস এর মধ্যে ফার্স্ট পারসন থাকলে, এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি ফার্স্ট পারসন থাকলে, এই ফার্স্ট পারসন টোটাল কয়টা থাকতে পারে? ফার্স্ট পারসন টোটাল এই দুইটা না, মানে আই উই না, এই জায়গায় টোটাল 6টা থাকতে পারে। কয়টা? 6টা থাকতে পারে। আমি আবার এই জায়গায় উল্লেখ করে দিলাম ফার্স্ট পারসনটা কয়টা থাকতে পারে? 6টা থাকতে পারে। এই 6টা যদি থাকে তা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে ধরবে। রিপোর্টিং ভার্বের আমি বলছিলাম যে যদি ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ এই 6টা যদি থাকে, তাহলে ওটা রিপোর্টিং ভার্বের এই জায়গায় দেখো আরবি বলতে রিপোর্টিং ভার্ব কোনটা? সেড টু, তার সাবজেক্টকে ধরবে। তাহলে দেখি তো আমরা সেন্টেন্সটার মধ্যে কোনো ফার্স্ট পারসন আছে কিনা। গিয়ে দেখলাম যে আই, এ দেখো আইটা হলো আমার ফার্স্ট পারসন, তাহলে সে গিয়ে কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। সে গিয়ে কাকে ধরলো? সাবজেক্টকে ধরলো। এই সাবজেক্ট যে হি থাকবে এটা না, সি থাকবে এটা না, দে থাকবে এটা না, যেটাই থাকুক সে গিয়ে কাকে ধরবে? ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। এখন সাবজেক্ট এই জায়গায় কি আছে? হি আছে। এখন বলছে সাবজেক্ট গিয়ে কাকে ধরলো? হিকে গিয়ে ধরলো, অর্থাৎ ফার্স্ট পারসন গিয়ে সাবজেক্টকে ধরলো। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আরএস এর মধ্যে ফার্স্ট পারসন থাকলে, অর্থাৎ ফার্স্ট পারসনের 6টার মধ্যে যেটাই থাকুক ওটা তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। আমি এই জায়গায় মার্ক করে দিছি, অর্থাৎ আইটা হলো ফার্স্ট পারসন, সেজন্য গিয়ে ধরলো কাকে? সাবজেক্ট হিকে গিয়ে ধরলো। এরপর আমরা দেখি রুলসের পরবর্তী অংশটা দেখি। বলতেছে ইনভার্টেড কমার মধ্যে বা আরএস এর মধ্যে বা রিপোর্টেড স্পিচে এর মধ্যে ফার্স্ট পারসনটি যে ফর্মে থাকবে, বলতেছে আরএস এর মধ্যে ফার্স্ট পারসনটি যে ফর্মে থাকবে। এখন যে ফর্মটা বলতে কি বুঝলাম? দেখো, একটা ফর্ম বলতেছে কি, আমরা দেখে আসছি পার্সনের 3টা ফর্ম থাকে।
অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। অর্থাৎ আমরা এই জায়গায় লিখতে পারি তিনটি, অর্থাৎ ফার্স্ট পারসনটি কয়টা ফর্মে থাকতে পারে? তিনটি ফর্মে থাকতে পারে। এই তিনটার মধ্যে যেটাই থাকুক, ইনডাইরেক্ট করার সময় বলতেছে, ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট পারসনটির পরিবর্তে, অর্থাৎ এই ভিতরের ফার্স্ট পারসনটি উঠে যাবে, ফার্স্ট পারসনটির পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের, অর্থাৎ যাকে গিয়ে ধরল তার এর সেই ফর্ম বসবে। অর্থাৎ ফার্স্ট পারসনটা যদি সাবজেক্টিভ ফর্মে থাকে, এই জায়গায় এসে সাবজেক্টিভ ফর্ম বসবে। যদি ভিতরে ফার্স্ট পারসনটি সেকেন্ড অবজেক্টিভ ফর্মে থাকে, তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যদি পসেসিভ থাকে, তাহলে সাবজেক্টের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে। এখন আমরা একটু এক্সাম্পল করি, একটু দেখি। দেখো এই জায়গায় আই ছিল, আইটা হলো ফার্স্ট পারসনের সাবজেক্টিভ ফর্ম, ধরল কাকে গিয়ে? হিকে, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখন সে কি ফর্মে আছে? আইটা কি ফর্মে আছে? আমরা এই জায়গায় দেখাইছি, গড়ে গিয়ে দেখলাম আই কি ফর্মে আছে, গড়ে গিয়ে দেখলাম আইটা হলো সাবজেক্টিভ ফর্মে। সেহেতু সে গিয়ে যেহেতু হিয়ারে ধরছে, অথবা যদি হৃদয়কেও ধরতো, হৃদয়ও তো তোমার হৃদয়ের পরিবর্তেও তো হি আসে, তাহলে এটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে, যারে গিয়ে ধরছে তার সাবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ আইটা গিয়ে ধরছে হিকে, হিয়ের সাবজেক্টিভ ফর্ম কি? গিয়ে দেখলাম, নিচে গিয়ে দেখলাম হিয়ের সাবজেক্টিভ ফর্ম হি, তাহলে এই আয়ের পরিবর্তে বসবো কি? হি। এগেন আমরা যদি এই আরএস এর মধ্যে কোনো জায়গায় যদি আমরা মি পেতাম, যদি কোনো জায়গায় মি পেতাম, কোনো জায়গায় যদি এটার ভিতরে মি থাকতো, তাহলে মিটা কোন পার্সন? আমরা কি করি, নিজেরা এটাকে ভেবে নিই, মি আছে এই জায়গায় অবজেক্ট হিসেবে, মি আছে, মিকে নিয়ে ধরি। কিন্তু আমি তো তোমাদের এই কথা বলিনি, আমি তোমাকে বলছি ফার্স্ট পার্সন। তাহলে মি তো ফার্স্ট পার্সন, তাহলে মি অবশ্যই গিয়ে কাকে ধরবে? ওই সাবজেক্টকে গিয়েই ধরবে। মি গিয়ে কাকে ধরলো? সাবজেক্টকে গিয়ে ধরলো। এবং মিটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, গিয়ে ধরছে কাকে? সাবজেক্টকে। এখন আমি দেখব মিটা কোন ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। গিয়ে দেখলাম মিটা আছে হলো অবজেক্টিভ ফর্মে, মিটা আছে অবজেক্টিভ ফর্মে। সেহেতু যারে গিয়ে ধরলো, মানে হিকে গিয়ে ধরলো, হি এর অবজেক্টিভ, এটার পরিবর্তে যেহেতু বলছে ফার্স্ট পার্সনটির পরিবর্তে যেই ফর্মে থাকে এটার ওই ফর্ম গিয়ে বসবে। মি এর পরিবর্তে এই জায়গায় আসবে হিম। আবার যদি মনে করো এই জায়গায় কোনো জায়গায় মাই থাকতো, মাইটা গিয়েও কাকে ধরতো? মাইটা গিয়েও অবশ্যই কাকে ধরতো? এই সাবজেক্টকে গিয়েই ধরতো, এই সাবজেক্টকে গিয়েই ধরতো, কারণ মাইও হলো ফার্স্ট পার্সন, এবং ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে। এখন হিকে গিয়ে ধরছে, এখন বলছে এটা কি পজিশনে আছে? মাইটা আছে হলো পসেসিভ ফর্মে, তাহলে যাকে গিয়ে ধরছে তার ওই ফর্ম বসবে। তাহলে হিয়ের পসেসিভ ফর্ম কি? গিয়ে দেখলাম হিয়ের পসেসিভ ফর্ম হলো হিজ। তাহলে এই মায়ের পরিবর্তে পরবর্তীতে যখন আমরা চেঞ্জ করি তখন হিজ বসবে। এইভাবে যদি চিন্তা করি তাহলে পার্সনের পরিবর্তনে ভুল হবে না ইনশাল্লাহ, যদি আমরা প্রত্যেকটা ফর্মকে আমাদের মেমোরিতে রাখতে পারি। এরপর দেখো দ্বিতীয় রুলস, সেকেন্ড রুলস। দ্বিতীয় রুলসে বলতেছে দেখো, আরএস এর মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পারসন থাকলে, এখন আমরা চিন্তা করব সেকেন্ড পারসন কয়টা থাকে। সেকেন্ড পারসন কয়টা থাকে? দেখো ইউর সেকেন্ড পারসন হলো তিনটা, অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। আগের বার আমরা দেখছিলাম ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, কিন্তু সেকেন্ড পারসন কাকে ধরে? আমি তো টোটাল ফিক্সড করে দিলাম যে ফার্স্ট পারসন তোমাকে ধরবেই সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর সেকেন্ড পারসন ধরবেই হলো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অর্থাৎ দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অর্থাৎ কি বললাম? দেখো এই জায়গায় আরেকটা সেকেন্ড পারসন আছে, ইওর সেকেন্ড পারসন। কিভাবে দেখি? সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, পসেসিভ ফর্ম ইওর। তাহলে ইওর আছে কোন করে? সেকেন্ড পারসনের ঘরে, তাহলে এটা হলো সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন এই জায়গায় কি লেখা আছে? আরএস এর মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, মানে তিনটার মধ্যে যে কোনোটা, তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। তাহলে আমি গিয়ে পেলাম ইওরটা হলো এই জায়গায় সেকেন্ড পারসন, তাহলে সে গিয়ে কাকে ধরবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। এখন এরপর কি বলতেছে দেখো, আরএস এর মধ্যে সেকেন্ড পারসনটি যে ফর্মে থাকবে, অর্থাৎ আগের মতোই
একটা ফর্ম কয়টা ফর্মে থাকতে পারে? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। অর্থাৎ তিনটি ফর্মের মধ্যে যে কোনো একটাতে থাকতে পারে। সাবজেক্টেও থাকতে পারে, সাবজেক্টিভ ফর্মেও থাকতে পারে, অবজেক্টিভ ফর্মেও থাকতে পারে, পসেসিভ ফর্মেও থাকতে পারে। তিনটা ফর্মের মধ্যে যে কোনোটাই থাকতে পারে। আমরা এই জায়গায় গিয়ে দেখলাম সেকেন্ড পারসনটা পসেসিভ ফর্মে আছে। সেকেন্ড পারসন যেটাই থাকুক, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, সে কাকে গিয়ে ধরবে? অবজেক্টকে গিয়ে ধরবে। এখন বলতেছে এই সেকেন্ড পারসনটি যেই ফর্মে আছে, দেখো তো এটা কোন ফর্মে আছে? ইওর আছে হলো পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম যাকে গিয়ে ধরছে, ধরছে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে সেকেন্ড পারসন যেহেতু এই জায়গায় পসেসিভ ফর্মে আছে, যারে গিয়ে ধরছে, ধরছে মিকে, এই জায়গায় ইওর আছে পসেসিভ ফর্মে, তাহলে মি এর পসেসিভ ফর্মটা এই জায়গায় আসবে, যাকে গিয়ে ধরছে তার ফর্মটা আসবে। তাহলে এই জায়গায় পসেসিভ, মি এর পসেসিভ ফর্ম কি? গিয়ে দেখলাম মি এর পসেসিভ হলো মাই। তাহলে আমরা এই জায়গায় বসে যাবে সেকেন্ড পারসনের মাই। ঠিক একইভাবে যদি এই জায়গায় সাবজেক্ট হিসেবে ইউ থাকতো, ইউ গিয়ে কাকে ধরতো? মিকে গিয়ে ধরতো, অবজেক্টকে গিয়ে ধরতো। তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই হতো। আবার যদি অবজেক্টিভ ফর্মে থাকতো, মি এর অবজেক্টিভ ফর্ম মি বসতো। এইভাবে পার্সনের পরিবর্তন করতে হয়। থার্ডলি, রুলস 3, এই আরএস এর মধ্যে, অর্থাৎ যদি ইনভার্টেড কমার মধ্যে থার্ড পারসন থাকে, তার কোনো পরিবর্তন করতে হয় না, তার কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে আমরা দেখতে পেলাম আসলে পার্সন পরিচিতিটা খুব খুব ছোট একটা প্রেক্ষাপট। আমি শুধু মেমোরিতে রাখলাম ফার্স্ট পারসন 6টা, এই 6টা গিয়ে ধরবে হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এবং যেই ফর্মে থাকবে ওই ফর্ম অনুসারে পরিবর্তন হবে। সেকেন্ড পারসন 3টা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে, এবং ওই সেকেন্ড পারসনটা যেই ফর্মে থাকবে ওই ফর্মের মধ্যে ওই ফর্ম অনুসারে পরিবর্তন হবে। আর থার্ড পারসনের তো কোনো পরিবর্তন নাই। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পারসন থাকে, তার তো কোনো পরিবর্তন নাই। তাহলে এটা তো বেশি একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। তবে তোমরা এটাকে এলোমালোভাবে শিখো, পার্সন পরিচিতিটাকে তোমরা এলোমালোভাবে শিখো, সেজন্য তোমাদের মধ্যে কনফিউশনের সৃষ্টি হয়। না হলে এটা এত সমস্যা হওয়ার কথা না। আমরা এতটুক মনে হয় বুঝতে পারছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করবা। এরপর আমরা যাব দ্বিতীয় ধাপে। আমরা এখন শিখলাম হলো প্রথম ধাপ, অর্থাৎ পার্সন পরিচিতি এবং পার্সনের পরিবর্তনের নিয়ম। এখন দ্বিতীয় ধাপে আমরা তোমাদের বলবো যে আসলে সেন্টেন্স ন্যারেশন শিখতে হলে তোমাকে সেন্টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হয়। অনেকেই আমরা সেন্টেন্স সম্পর্কে 5টা নাম বলতে পারি, কিন্তু আসলে স্ট্রাকচারালি শিখি না বা সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে পারি না যে এটা কোন সেন্টেন্সে আছে। এখন সেন্টেন্স যদি তুমি না চিনো, আসলে গিয়ে দেখবা ন্যারেশন করতে গেলে তুমি ভালো সমস্যার মধ্যে পড়বা। সেজন্য আমি তোমাদের এই জায়গায় প্রথমে কাঠামো দেখাবো, স্ট্রাকচার দেখাবো, তারপর কিভাবে এটা থেকে চেঞ্জ করতে হয় এটা দেখাবো। এখন একটু একেবারে অল্প সময়ের মধ্যে আমরা সেন্টেন্স পরিচিতি দেখি, স্ট্রাকচারগুলো দেখি। দেখো সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্স টোটাল 5 প্রকার। আমাদের এই জায়গায় 5 প্রকার সেন্টেন্সের প্রয়োজন। প্রথম দেখো, প্রথম সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখেছি, তোমরা একটু বুঝে নিবা। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা সাধারণত গঠিত হয় সাবজেক্ট প্লাস ভার্ব। নটটাকে আমি ব্র্যাকেটে দিছি, কারণ হলো এটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, প্লাস এক্সটেনশন। এইভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়। অর্থাৎ কিভাবে থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নট অব্লিগেটরি না, নয়। অর্থাৎ থাকতেও পারে, নাও থাকতে পারে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার হতে পারে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। দ্বিতীয়টাতে লেখা আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের কাঠামো 2 প্রকার। একটু দেখো, কিছু কিছু ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্বটাকেও আমি ব্র্যাকেটের মধ্যে দিছি, কারণ অনেক সময় দেখা যায় মেইন ভার্বটা নাও থাকতে পারে, প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারগেটিভ সাইন। এইভাবে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। আরেকটা হলো WH, যেটাকে আমরা কোশ্চেন করার জন্য যেসব শব্দগুলোকে ব্যবহার করে থাকি, ওটা দিয়ে WH কোশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, ইন্টারগেটিভ সাইন। 2 প্রকার তাহলে আমরা পেলাম। 2টা স্ট্রাকচারে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হতে বা গঠন হতে পারে। 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স টোটাল 4টা স্ট্রাকচার দিয়ে গঠিত হতে পারে। নাম একটা, কিন্তু 4টা বা 4 ভাবে এটা গঠিত হতে পারে। দেখো কি কিভাবে? মূল ভার্ব 1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ এটাকে সাবজেক্ট থাকে না, সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু হয়। অথবা ডন্ট বা নেভার, ডন্ট অবলিক নেভার, মানে এটা হলো অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। ডন্ট বা নেভার প্লাস B1 প্লাস অবজেক্ট, এই 2 ভাবে।
আরেকটা শুরু হতে পারে লেটস, লেটাস, লেট প্লাস সরাসরি ভার্ব দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। আরেকটা হলো এই তিনটা ব্যতীত, মানে লেটস, লেটাস, লেট প্লাস সরাসরি ভার্ব ছাড়া লেটের সাথে অন্য অবজেক্ট থাকলে, অর্থাৎ এই তিনটা ছাড়া অন্য যে কোনো অবজেক্ট দ্বারা গঠিত হতে পারে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স নাম হলো একটা, কিন্তু গঠিত হয়েছে টোটাল 4 ভাবে গঠিত হইতে পারে, 4 ভাবে গঠিত হইতে পারে। তাহলে প্রত্যেকটার কাঠামো তুমি আলাদাভাবে মুখস্থ করতে হবে, আলাদাভাবে মেমোরিতে রাখতে হবে। কারণ হলো তুমি যখন নারেশন করতে যাবা, কেন আমি এই 4 প্রকার আলাদা আলাদাভাবে দেখাইলাম, বলে দিতে পারতাম ইম্পারেটিভ সেন্টেন্স, এটা না বলে কেন 4টা স্ট্রাকচার দেখাইলাম। যখন আমরা নারেশন করতে যাব, মানে সেন্টেন্স নারেশন করতে যাব, এটা দেখতে পাবা কেন। পরবর্তীতে দেখো অপটেটিভ সেন্টেন্স, এটার নাম একটা, কিন্তু 2 ভাবে গঠিত হতে পারে। একটা কি বলতেছে, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মূলত ভার্ব 1 হয় প্লাস এক্সটেনশন। দেখো আরেকটা দেখো লং প্লাস ভার্ব 1 প্লাস সাবজেক্ট। এখন আমরা কখনো খুব কম পরিসরেই দেখি সাবজেক্ট শেষে থাকে, এই সেন্টেন্সটা একটু এক্সেপশনাল। দেখা যাবে মূলত এই জায়গায় কেন বললাম যে এই জায়গায় সাবজেক্ট থাকে, এটা যখন চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা দেখতে পাবো যে সাবজেক্টটা প্রথমে চলে আসে। সেই জন্য সাবজেক্টটাকে গঠন করার সময়, যেমন লিভ লং ইওর প্যারেন্টস, দেখো ইওর প্যারেন্টসটা যখন চেঞ্জ হবে এটা সাবজেক্ট হিসেবে চলে আসবে, সেহেতু সাবজেক্টটা শেষে থাকে। এটার ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের এটা শেষে থাকে, এটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা। পরটা দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স টোটাল আসলে 4টা গঠন, কিন্তু এই জায়গায় আমি 2টা তুলে ধরছি। কারণটা কি, এই 2টাই সাধারণত ন্যারেশনে আসে, ওগুলো আসে না, সেহেতু আমি 2টা তুলে ধরছি। দেখো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়েছে হলো হোয়াট বা হাউ দ্বারা, হোয়াট অবলিক হাউ প্লাস এন। এনটাকে আমি ব্র্যাকেটে দিছি এই কারণে, কারণ হোয়াট দ্বারা যেই এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয় ওটাতে এন থাকে, কিন্তু হাউ দ্বারা যেটা গঠিত হয় সাধারণত এনটা থাকে না। এরপর প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, 2টার মধ্যে একটা থাকে। এরপর দেখো প্লাস নাউন দিয়েছি, কিন্তু ব্র্যাকেটে দিয়েছি, কারণটা কি, এই নাউনটা থাকতেও পারে নাও থাকতে পারে। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইন, এক প্রকারের এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্বিতীয় প্রকারটা হলো হুররা, এলাস, এই জাতীয় শব্দ দ্বারা শুরু হয়ে একটা এক্সক্লেমেটরি সাইন, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে পরে ফুল স্টপ। এইভাবে দ্বিতীয় আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত। এটা টোটাল 4টা, আরও 2টা ভাবে আছে, ইফ দ্বারা আছে, এরকম সাবজেক্টের আগে হেড বা ওয়ার দ্বারা আছে, কিন্তু ওগুলা দেই নাই, কারণ ওগুলা সাধারণত আসে না। আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স 2 প্রকার শিখলেই হবে। এটা টোটাল আছে 4 প্রকার। আমরা তাহলে সেন্টেন্স পরিচিতি পেলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নামে 5টা, কিন্তু দেখো টোটাল 11টা স্ট্রাকচারে এটা গঠিত, এটা 11টা স্ট্রাকচারে গঠিত। এখন আমরা যাব সেন্টেন্স ন্যারেশন শেখার ক্ষেত্রে। সেন্টেন্স ন্যারেশন শিখব আমরা কিছুক্ষণ আগে তোমাদের 5 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা শিখিয়েছি, দেখাইছি। এখন আমরা 5 ধরনের সেন্টেন্স এই জায়গায় বোর্ডে এই জায়গায় দেওয়া আছে, এটা হয়তো তোমাদের শেখাবো। প্রথমে আমরা দেখো এই জায়গায় টোটাল 11টা সেন্টেন্স লেখা আছে ওই কাঠামো অনুসারে। আগে রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্সগুলোকে লক্ষ্য করো। আই ওয়েন্ট টু ইয়োর হোম ইয়েস্টারডে, এটা একটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝলাম কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। দেখো এই 2টা হ্যাভ অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে ইন্টারগেটিভ সাইন রয়েছে, তাহলে হ্যাভ মানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে, এক্সটেনশন আছে, ইন্টারগেটিভ সাইন আছে, ইন্টারগেটিভ সাইন। দেখো আরেকটা হলো ডাব্লিউএস দ্বারা শুরু হয়েছে, এই যে ডাব্লিউএস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এক্সটেনশন থাকলে থাকলো, না থাকলে নাই, ইন্টারগেটিভ সাইন। তাহলে এই 2টা সেন্টেন্স আমরা পেলাম হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। একটু লক্ষ্য করো, ড্রাইভ দ্য কার মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস, ডন্ট দ্বারা বা নেভার দ্বারা শুরু হয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো লেট আস ওই 3টার মধ্যে পড়েছে, লেট আস হ্যাভ আ পিকনিক। হি সেড টু মি লেট হিম গো, লেট হিম গো। অর্থাৎ দেখো লেট আস, লেটস অথবা লেট প্লাস সরাসরি দিয়ে কিন্তু এটা শুরু হয় নাই, লেটের সাথে অন্য অবজেক্ট রয়েছে। তাহলে এই টোটাল 4টা পয়েন্ট আমরা পেলাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স। পরে দেখো
অপটেটিভ সেন্টেন্স দেখো মে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, তাহলে মে দ্বারা শুরু হয়েছে এবং ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ পেয়েছে, সেই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। আরেকটা দেখো লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে এই দুইটা হলো আমাদের কি পেলাম, অপটেটিভ সেন্টেন্স। এখন দেখো আমি যেটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স দেখাইছিলাম, এক্সক্লেমেটিভ সেন্টেন্স হোয়াট বা হাউ, এ এন থাকতেও পারে নাও থাকতে পারে, হোয়াট দ্বারা শুরু হওয়ার কারণে এটা থাকলো। অ্যাডজেক্টিভ এই জায়গায় নাউনটা আছে, নাও থাকতে পারতো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটিভ সাইন, এটা একটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স। পরে দেখো হুররে, এক্সক্লেমেটিভ সাইন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, উই হ্যাভ লার্নড ন্যারেশন। আমি আশা করি যে এটা শেখার পর তোমরা সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পারবে, আর পারলে অবশ্যই তোমাদের আনন্দ লাগবে। হুররে, এর জন্যই লিখেছি উই হ্যাভ লার্নড ন্যারেশন। ওকে, আমরা 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে দেখলাম। 5 ধরনের সেন্টেন্স কিন্তু বিভিন্ন স্ট্রাকচারে গঠিত এগুলো হয়। কেন আমি এই স্ট্রাকচারেরই তোমাদের শিখালাম, এটার উদ্দেশ্যটা হলো, দেখো আমরা এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে, এটাকে অ্যাসার্টিভই রাখতে হবে, কিন্তু বাদ বাকি যে সেন্টেন্সগুলো আছে সবগুলো সেন্টেন্সকে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি যেই সেন্টেন্স থেকেই যাও তোমাকে কোন সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এই সেন্টেন্স থেকে কিভাবে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে এটা তো তোমাকে জানতে হবে। ওকে, এখন আমরা দেখব সেন্টেন্স ন্যারেশনের কিভাবে করে। আমরা এখন পয়েন্ট করব, ছোট করব, একটু শর্ট করে নিব যাতে চিন্তাটা ছোট হয় কিন্তু মনে রাখতে পারি দীর্ঘদিন। এখন লক্ষ্য করো, আমরা যখন সেন্টেন্স ন্যারেশন করতে যাই টোটাল কয়টা জায়গায় পরিবর্তন হয় এটাকে যদি আমরা ফিক্সড হয়ে যেতে পারি, যে কয়টা জায়গায় পরিবর্তন হয় এটা যদি আমি ফিক্সড হয়ে যেতে পারি, এটা যদি আমি বুঝতে পারি, এটা যদি আমি জানতে পারি, তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে। আমরা ফিক্সড করে দিলাম প্রাথমিক স্টেপে 99% ক্ষেত্রে। প্যাসিভ ন্যারেশনের ক্ষেত্রে একটু সেন্সটা ভিন্ন হতে পারে, কিন্তু সেন্টেন্স ন্যারেশনের স্থান রয়েছে হলো 5টা, টোটাল 5টা স্থান রয়েছে, 5টা জায়গা পরিবর্তন হয়। 5টা জায়গাকে আমরা পরিবর্তন করব, ওই জায়গাটাকে ফিক্সড করে ফেলব। দেখো এখন স্থানগুলা কি কি, স্থানগুলো হলো প্রথম পরিবর্তন, আমরা বলছি পরিবর্তনের জায়গাগুলোকে আমরা ফিক্সড করে ফেলব, পরিবর্তনের জায়গাগুলোকে আমরা ফিক্সড করে ফেলব। প্রথম পরিবর্তনটাকে আমি মার্ক করে দিয়েছি, প্রথম পরিবর্তনটাকে আমি মার্ক করে দিয়েছি। মার্কটা কি, দেখো সেইট টু এর পরিবর্তন অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তাহলে এই পরিবর্তনটারে আমরা দিলাম 1 নং পরিবর্তন, অর্থাৎ আমাকে ভিতরে যেই সেন্টেন্সই থাকুক আমাকে সেইট টু এর পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। দেন দ্বিতীয় যে পরিবর্তনটা, এটাকে আমাকে যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সকে, যেহেতু এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব ভিতরের যে সেন্টেন্সই থাকুক অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, সেহেতু এই ইনভার্টেড কমা আর থাকবে না, কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কিছু শব্দ বসবে। এখন বিশেষ করে কনজাংশন, আমরা দ্বিতীয় পরিবর্তনটাকে নিলাম হলো, এটাকে মার্ক করে ফেললাম, আমাকে এটাকে ওঠাতে হবে। দ্বিতীয় পরিবর্তন, দ্বিতীয় পরিবর্তন, দ্বিতীয় পরিবর্তন, আমরা দ্বিতীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা ফিক্সড করতেছি যে আমরা কি কি পরিবর্তন করব। আমরা দেখলাম এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা বা যে কোনো চিহ্ন উঠে যায়, কারণ আমি সব সেন্টেন্সকে কি করতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতেছি। সেহেতু আমার এটা ফার্স্ট পরিবর্তন ছিল, প্রথম পরিবর্তন ছিল আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন বা সেট টু এর পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হলো ইনভার্টেড কমার পরিবর্তন, অর্থাৎ ইনভার্টেড কমা উঠে যাবে, যে কোনো চিহ্ন উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। তাহলে আমি দিলাম এটাকে 2 নং পরিবর্তন, অর্থাৎ আমার দ্বিতীয় পরিবর্তনটা কি, কমা কোটেশনের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন। এরপর দেখব ভিতরে যে কোনো ধরনের যদি পার্সন থাকে, অর্থাৎ ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে, তার পরিবর্তন হবে। এই জায়গায় পার্সনের পরিবর্তন, আমরা 3 নং পরিবর্তনটা মনে রাখবো। 3 নং পরিবর্তনটা হলো পার্সনের পরিবর্তন, যেটা অলরেডি আমরা শিখে ফেলছি, পার্সনের পরিবর্তন। 4 নং পরিবর্তনটা হলো আমার ভার্বের পরিবর্তন, 4 নং পরিবর্তনটা হলো আমার ভার্বের পরিবর্তন, 4 নং পরিবর্তন।
5 নং পরিবর্তন হলো কিছু নৈকট্যবাচক শব্দ থাকবে, কিছু নৈকট্যবাচক শব্দ থাকবে, তার পরিবর্তন। তাহলে 5 নং পরিবর্তন। তাহলে আমরা দেখলাম একটা সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে 5 ধরনের পরিবর্তন রয়েছে। কয় ধরনের পরিবর্তন? 5 ধরনের পরিবর্তন। ফার্স্ট অফ অল সেড টু বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দ্বিতীয় হলো ইনভার্টেড কমার পরিবর্তন বা কমা কোটেশনের পরিবর্তন, 3 নং পরিবর্তন হলো পার্সনের পরিবর্তন, যেটা অলরেডি আমরা শিখে ফেলছি। 4 নং পরিবর্তন হলো ভার্বের পরিবর্তন করতে হবে। 5 নং পরিবর্তন হলো নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। তাহলে আমরা 5টা পরিবর্তনের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সে যে 5 ধরনের পরিবর্তন পাবো এটা না, সর্বোচ্চ পরিবর্তন 5টা পাবো। সর্বোচ্চ পরিবর্তন 5টা, অনেক সময় 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, যেটা না থাকবে ওটা তো আর পরিবর্তন করার দরকার নাই। তাহলে 5টা পরিবর্তন আমরা ফিক্সড করে ফেলে যদি সেন্টেন্স ওয়াইজ, কেন আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে দেখলাম, তাহলে বলতেছে 5টা পরিবর্তন যদি আমরা ফিক্সড করে ফেলি যে এইভাবে পরিবর্তন করব, তাহলে সেন্টেন্স নারেশন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা দেখি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম যে পরিবর্তনটা আমরা একসাথে মেমোরাইজ করার চেষ্টা করব। তাহলে এটাতে কি হবে, মাথাতে থাকবে যে সেন্টেন্স অনুসারে তোমাকে কোন রিপোর্টিং ভার্বটা আসতেছে, কোন রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি আসতেছে, এটা তোমার মেমোরিতে ঢুকে যাবে। আমরা তাহলে একটু প্রথম পরিবর্তনটা নিয়ে একটু কথা বলি, প্রথম পরিবর্তনটা একটু বুঝতে পারি। দেখি এখন বলতেছে যদি, দেখো এই জায়গায় বলছে যদি, এটার ভিতরে কি সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। যদি ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং এই জায়গায় যদি অবজেক্ট থাকে, তাহলে এই সেট টু এর পরিবর্তে টোল বসবে। এই সেট টু এর পরিবর্তে কি বসবে, টোল বসবে। কি থাকলে, যদি ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। আবার লক্ষ্য করো কেন একসাথে শিখলাম, আমরা রিপোর্টিং ভার্বগুলোকে একসাথে শিখতেছি। যদি ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি এই দুটা সেন্টেন্স কিসে আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি থাকে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স ভিতরে থাকে, তাহলে এই দুইটা সেট টু এর পরিবর্তে দেখো একটা ব্যবহার করতেছি, আস্কড। এখন এই জায়গায় ইনকোয়ার্ড অফ থাকতে পারে, আরও কিছু ব্যবহার হয়, ডিমান্ডেড থাকতে পারে, কিন্তু আমার দরকার নাই, আমি আজ দ্বারাই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে শেষ করতে পারবো। তাহলে আমাকে জটিল করার দরকার নেই, যত সহজ করে নেওয়া যায় পড়াটাকে। তাহলে আমরা কি বললাম, যদি ভিতরে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেট টু এর পরিবর্তে বা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্ক ব্যবহার করব। ওকে, এরপর আসতেছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুইটা অংশে বিভক্ত করে নিব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা অংশ করে বিভক্ত করে নিব, কারণ এই জায়গায় রিপোর্টিং ভার্বের অংশটা বেশি। বলতেছে যদি ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কিন্তু ভার্ব দ্বারা গঠিত থাকে, এটাকে আমি আলাদা করে দিলাম। অর্থাৎ যদি ভার্ব দ্বারা গঠিত থাকে, মূল ভার্বটা হোক অথবা ডন বা নেভার দিয়ে হোক, মানে অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যেটাই থাকুক, এই দুইটা আলাদা, এই দুইটা আলাদা। এখন এই দুইটার ক্ষেত্রে এই সেট টু এর পরিবর্তে দেখো কি কি বসতে পারে, আমি একটু এই জায়গা থেকে নিচ্ছি। এই জায়গায় অর্ডারড, অ্যাডভাইজড, সাজেস্টেড, রিকোয়েস্টেড। এই 4টা রিপোর্টিং ভার্বের মধ্যে যে কোনো একটা নিব। কি কি বললাম, অর্ডারড, অ্যাডভাইস, সাজেস্টেড, রিকোয়েস্টেড, এই 4টার মধ্যে যে কোনো একটা নিব। এখন যে কোনো একটা নিয়ে নিলেই তো হলো না, এটাকে আমাদের জানতে হবে কখন কোনটা নিতে হবে। দেখো সিনিয়ররা যখন কথা বলে, সিনিয়র গঠিত হয় দুইভাবে। একটা হলো পদাধিকার বলে, পদের দিক থেকে সে যদি বয়সের দিক থেকে কমও থাকে কিন্তু পদের দিকে যদি উপরে থাকে, সে অর্ডার করবে অথবা অ্যাডভাইস করবে বা সাজেস্ট করবে। তোমার সিনিয়ররা কিসে কথা বলবে, হয় অর্ডার করবে না হলে অ্যাডভাইস করবে। আর যারা জুনিয়র অথবা পদের দিক থেকে নিচু, তারা রিকোয়েস্ট করবে। এটার সাথে যেমন তোমরা ক্লাসমেট আসো, একজন ক্লাসমেট আরেকজন ক্লাসমেটকে সবসময় রিকোয়েস্ট করে কথা বলে। সাধারণত একজন কলিগ, মনে করো আমরা টিচার, এক টিচার আরেক টিচারকে কি বলি, রিকোয়েস্ট করি, কারণ পদমর্যাদার দিক থেকে আমরা সমান। সাধারণত আমরা তাহলে কি বললাম, এই 3টা থেকে একটা। অর্ডার হলো যদি কিছু আদেশ করো, অ্যাডভাইস যদি উপদেশ করো, সাজেস্ট ওই ইসের মতোই। আর রিকোয়েস্টেডটা আমরা ব্যবহার করি হলো কিসের ক্ষেত্রে, যখন আমরা
সমপর্যায়ের হয়ে থাকি, অথবা ছোটরা সবসময় বড়দের সিনিয়রদের সবসময় রিকোয়েস্টেড কথাটা ব্যবহার করবে। এটা হলো সেট টু এর পরিবর্তে এই চারটা অপশনগুলোকে আবার ক্লিয়ার করলাম। এটা হলো যেই ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হোক ওটার ক্ষেত্রে, এই দুটাকে আমি এখনো আলোচনা করি নাই। এখন লক্ষ্য করো এই জায়গায় আরেকটা যেগুলো নেগেটিভ, অনেক ক্ষেত্রে আবার তোমরা কনফিউজড হতে পারো। এই জায়গায় অনেক সময় নেগেটিভ যখন ওই সময় অনেক সময় এই জায়গায় এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে দুইভাবে বিভক্ত করেছিলাম। একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দ্বারা গঠিত হয়, ভার্ব দ্বারা গঠিত হয় দুই প্রকার, একটা হলো সরাসরি মূল ভার্ব দ্বারা, আরেকটা হলো ডন বা নেভার দ্বারা। ওটাকে বলা হয় অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। এই দুইটার ক্ষেত্রে আমরা এই চারটার মধ্যে কিভাবে ব্যবহার হয় এটা দেখিয়েছি। এখন আসবো হলো লেট দ্বারা শুরু হইলে। যদি লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা আবার দুই প্রকার। দেখো এই জায়গায় হলো লেট দ্বারা দুই প্রকার। যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, লেট আস হ্যাভ আ পিকনিক, এই জায়গায় আমরা তিনটা পেয়েছিলাম। তিনটা কি কি? লেট আস অথবা লেট প্লাস সরাসরি ভার্ব থাকলে, এই তিনটা যদি থাকে তাহলে এই সেট টু এর পরিবর্তে প্রপোজড বসবে, PROPOSED, প্রপোজড বসবে। দেখো কিন্তু লেটের সাথে যদি এই তিনটা ব্যতীত অন্য কিছু হয়, লেটের সাথে যদি অন্য কিছু হয় মানে অন্য অবজেক্ট থাকে, দেখো ওই তিনটার মধ্যে না, এটা ভিন্ন, তাহলে এই সেট টু এর পরিবর্তে প্রপোজ না বসে টোল বসবে। আমরা একেবারে শিখেই ফেলছি, আমাদের শিখেই ফেলায় যে লেট থাকলেই আমরা কি ব্যবহার করি? প্রপোজ ব্যবহার করি। আসলে প্রেক্ষাপট এটা না, আমরা এই তিনটা থাকলে প্রপোজ ব্যবহার করব, আর যদি লেটের সাথে অন্য অবজেক্ট থাকে টোল ব্যবহার করব। এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখব। অপটেটিভ সেন্টেন্সে দেখো দুই প্রকার হয়। দুই প্রকারের মধ্যে বলতেছে মে দিয়ে শুরু হতে পারে, লং দিয়ে শুরু হতে পারে। এটার ক্ষেত্রে একটু দেখো, এটার ক্ষেত্রে আমরা কি নিচ্ছি, হয় সেট টু এর পরিবর্তে উইজড বসবে বা প্রেড বসবে, উইজড অথবা প্রেড। এখন অপশন আছে দুইটা, যে কোনো তো একটা ব্যবহার করতে হবে তোমাকে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে যদি এই সেন্টেন্সগুলোতে আল্লাহ অথবা গড, ক্রিয়েটর এগুলা থাকে, যদি এই সেন্টেন্সে আল্লাহ, গড, ক্রিয়েটর থাকে তাহলে তোমরা প্রেড ব্যবহার করবা। যদি আল্লাহ, গড, ক্রিয়েটর এই জাতীয় শব্দ এই সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তোমরা প্রেড ব্যবহার করবা। আর যদি আল্লাহ, গড, ক্রিয়েটর না থাকে তাহলে সকল ক্ষেত্রে উইজড ব্যবহার করবা। ওকে, এরপর আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্সে আসতেছি। এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই সেট টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, সরো অথবা ওন্ডার, এই তিনটার একটা বসাবো। তাহলে এই জায়গায় অবলিক আছে, আমাকে ফিক্স করতে হবে কোন সময় কি বসে। তাহলে এটা দিয়ে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওন্ডার, অথবা শুধু এক্সক্লেমড ব্যবহার করা যায় বিশেষ ক্ষেত্রে। এখন তুমি এই তিনটা অপশন থেকে কোনটা নিবা? অনেক সময় এই সেন্টেন্সগুলো দিয়ে তোমাকে সুখ বোঝাবে, সুখবাচক শব্দ যদি সেন্টেন্সটা দিয়ে যদি সুখ বোঝা যায় তাহলে তুমি এক্সক্লেমড উইথ জয় বসাবা। আর যদি এটা দিয়ে দুঃখ বোঝায়, ব্যর্থতা বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো বসাবা। আর যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওন্ডার বসাবা। তাহলে আমরা দেখলাম এই জায়গায় 5 ধরনের সেন্টেন্স অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বগুলো বসছে। সেজন্যই আমাদের সেন্টেন্সটা ক্লিয়ার হতে হবে। আসলে তুমি কোন সেন্টেন্স ভিতরে পেয়েছো, ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্স আছে ওটার উপরে ভিত্তি করে কিন্তু তুমি এই জায়গায় কি বসাইছো? রিপোর্টিং ভার্ব বসাইছো। ওটার উপরে ভিত্তি করে তুমি রিপোর্টিং ভার্ব বসাইছো। তাহলে দেখো এক দৃষ্টিতে বলা যায়। দেখো কিভাবে আমি বলছি, একটু লক্ষ্য করো। আমরা অ্যাসার্টিভ, যদি ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, সেট টু এর পরিবর্তে টোল বসতেছে, একসাথে বলা যায়। যদি ইনভার্টেড কমার মধ্যে বা রিপোর্টেড স্পিচে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স পাই তাহলে সেট টু বা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আক্স বসবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ভার্ব দ্বারা শুরু হয়
তাহলে অর্ডার্ড, অ্যাডভাইস, সাজেস্টেড বা রিকোয়েস্টেড বসাবো। আর যদি লেট দ্বারা শুরু হয়, যদি লেটের সাথে কি থাকে, লেটস, লেটাস, লেট প্লাস সরাসরি ভার্ব থাকে, তাহলে আমরা প্রপোজড। লেটের সাথে অন্য অবজেক্ট থাকলে আমরা টোল বসাবো। যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, ভিতরে যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, উইজড বা প্রেড, আল্লাহ ভিতরে যদি আল্লাহ, গড, ক্রিয়েটর থাকে তাহলে হলো প্রেড, বাকি সকল ক্ষেত্রে উইজড। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি ভিতরে সুখ বোঝায়, ভিতরের সেন্টেন্সটি দিয়ে যদি সুখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ শুধু জয়। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, আর যদি বিস্ময় বোঝায় এক্সক্লেমড উইথ ওন্ডার। তুমি একসাথে চিন্তা করতে পারতেছো, একসাথে চিন্তা করতে পারতেছো, তাহলে একসাথে এটাকে চিন্তা করার চেষ্টা করবা, তোমার মাথাতে মেমোরিতে বেশি দিন থাকবে। ওকে, আমরা 1 নং পরিবর্তনটা বুঝে ফেলছি। এখন আমরা যাব 2 নং পরিবর্তনে। 2 নং পরিবর্তনে দেখো, আমাকে ইনভার্টেড কমাটা তুলতে হবে। এটা খুব স্বল্প পরিসরে শেখা যায় যদি 5 ধরনের সেন্টেন্সকে তুমি একসাথে শিখতে চাও। কিভাবে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, দেখো আমি বসাই দিচ্ছি, যদি ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে দ্যাট বসবে, এই কমা কন্ডিশন উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, যদি অক্সিলারি ভার্ব, আমরা পেয়েছিলাম ইন্টারগেটিভ দুই ধরনের, একটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, একটা হলো ডাব্লিউএস দ্বারা শুরু হয়। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, এই জায়গায় 2টা জিনিস বসে, এক হলো ইফ অথবা হয়দার। আমরা হয়দারটাকে কাট করে দিলাম, আমরা এই জায়গায় শুধু ইফটাকে রাখলাম, ইফ। আচ্ছা, এরপর বলতেছে ডাব্লিউএস দিয়ে যদি শুরু হয়, এই জায়গাটায় কি বসবে? ডাব্লিউএইচ এর যেই শব্দটা আছে ওই শব্দটাই বসে যাবে। এরপর বলতেছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যদি ভার্ব দ্বারা শুরু হয়, কমা কোটেশনের পরিবর্তে এই জায়গাটায় টু বসবে। আর যদি ভিতরে নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে নট টু বসবে, নট টু বসবে কমা কোটেশনের জায়গায়। এরপর বলতেছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দ্বারা শুরু হয় তাহলে এই জায়গাটায় দ্যাট বসবে, লেট দ্বারা শুরু হলেই দ্যাট বসবে। অপটেটিভ সেন্টেন্স থাকলে ভিতরে দ্যাট বসবে, কমা কোটেশনের জায়গায় দ্যাট বসবে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে শুরু হয় তাহলে দ্যাট বসবে। এখন লক্ষ্য করো, আমরা এটাকে ছোট করার চেষ্টা করব। মনে রাখার ক্ষেত্রে আমি বলছি শর্ট ফর্মটা যদি মনে রাখতে পারো খুব সহজ হয়। সহজ কিভাবে? দেখো, আমি যদি তোমাদের এখন বলি, দেখো ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভের প্রথম অংশ ছাড়া, প্রথম অংশটা ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভের প্রথম অংশ ছাড়া, প্রথম অংশটা কি বলছিলাম? যেটা ভার্ব দ্বারা গঠিত হয়, সকল ক্ষেত্রে দ্যাট বসে। আর ইন্টারগেটিভে কি বসতেছে? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ, ডাব্লিউএস দ্বারা শুরু হলে ডাব্লিউএইচ এর যে শব্দটা থাকে ওই শব্দটাই বসে যায়। অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দ্বারা শুরু হয়, অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু, বাকি সকল ক্ষেত্রে দেখো দ্যাট বসে। মানে কি? ইম্পারেটিভ লেট দ্বারা শুরু হলেও দ্যাট, অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সেও দ্যাট। তাহলে খুব সংক্ষিপ্তভাবে আমরা কি মনে রাখলাম? আমরা এটাতে মেমোরি করার চেষ্টা করব, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভের প্রথম অংশ ছাড়া। প্রথম অংশ কি দিয়ে গঠিত হয়? ইম্পারেটিভের ভার্ব দ্বারা গঠিত হয়, অর্থাৎ মূল ভার্ব অথবা ডন্ট বা নেভার দ্বারা গঠিত হয়, ওইটার ক্ষেত্রে টু বা নট টু। আর ইন্টারগেটিভে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ইফ, আমরা জানি হয় দ্বারা বসানো যায়, আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস শব্দটাই। তাহলে এইভাবে আমাদের দ্বিতীয় পরিবর্তনটা ফিক্সড হয়ে গেলাম। এরপর আমরা যাব 3 নাম্বার পরিবর্তনে। 3 নাম্বার পরিবর্তনটা কি বলছিলাম? পার্সন। দেখো এই জায়গায় আই আছে, এই জায়গায় ইউর আছে, ভিতরে যদি কোনো পার্সন থাকে, অর্থাৎ ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে, তা সাবজেক্ট অবজেক্ট দ্বারা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট দ্বারা পরিবর্তন হয়। এটা আমরা লেকচারের শুরুর দিক থেকেই, অর্থাৎ পার্সনের পরিচিতি এবং পার্সন পরিবর্তনের নিয়ম, ওইটাতেই আমরা শিখে গেছিলাম। তাহলে 3 নাম্বার পরিবর্তন আমরা শিখে ফেলছি। এখন হলো আমাদের 4 নং পরিবর্তন। আমরা 3 নং পরিবর্তন পর্যন্ত দেখেছি, এখন আমরা আসছি হলো 4 নং পরিবর্তন। 4 নং পরিবর্তনটা হলো আমরা দেখেছি হলো ভার্ব এর পরিবর্তন। আমরা ভার্বটাকে কিভাবে পরিবর্তন করি? এই যে বললাম যে আরএস এর মধ্যে অর্থাৎ কি রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আমরা ইনডাইরেক্টে তা পাস্ট ইনডিফিনিট করব, পাস্ট ইনডিফিনিট হবে। যদি আরএস এর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ইনডাইরেক্টে তা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
আরএস এর মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি আরএস এর মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তা ইনডাইরেক্ট করার সময় তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে ফেলবা। এরপর বলতেছে যদি আরএস এর মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যদি আরএস এর মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এটাকে আবার একটা ছোট্ট কবিতার মাধ্যমে শেখা যায়। অর্থাৎ তোমরা যারা টেন্স সম্পর্কে স্ট্রাকচার সম্পর্কে ভালো জানা আছে তারা এই কবিতাটা মনে রাখতে পারো। ছোট্ট করে একটা টপিকস হলো প্রেজেন্টের 4টা হয়ে যায় পাস্টের 4টা, প্রেজেন্টের 4টা হয়ে যায় পাস্টের 4টা। অর্থাৎ দেখো প্রেজেন্টের 4টা মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। অর্থাৎ প্রেজেন্টের 4টা হয়ে গেছে পাস্টের 4টা। আর ভিতরে যদি পাস্টের প্রথম দুইটা হলো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, একটা বাদ দিয়ে পরেরটা হয়। অর্থাৎ প্রেজেন্টের 4টা হয়ে যায় পাস্টের 4টা, পাস্টের প্রথম দুইটা হলো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, একটা বাদ দিয়ে পরেরটা হয়ে যায়। তাহলে পাস্ট ইনডিফিনিটের পরেরটা কি, পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট কন্টিনিউয়াসকে বাদ দিয়ে হয়েছে কি, পাস্ট পারফেক্ট। আবার এই জায়গায় পাস্ট কন্টিনিউয়াস থাকলে বাদ দিছে কাকে, মাঝেরটাকে, পাস্ট পারফেক্টকে বাদ দিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এটা হলো এইভাবে ছোট্ট করে মনে রাখা যায়। তাহলে কি বললাম, প্রেজেন্টের 4টা হয়ে যায় পাস্টের 4টা, পাস্টের প্রথম দুইটা, মাঝখানের একটা বাদ দিয়ে পরেরটা হয়ে যায়। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বাদ দিল পাস্ট কন্টিনিউয়াসকে, হয়ে গেল পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস বাদ দিল পাস্ট পারফেক্টকে, হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কিছু মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন আছে। এই জায়গায় দেখো ক্যান প্লাস বি1 যদি থাকে, আমার এই জায়গায় শুধু ক্যানটার পরিবর্তন হবে। ক্যানের পরিবর্তে কি আসছে, ক্যানের পরিবর্তে দেখো কুড আসছে, কুড প্লাস বি1, মানে মূল ভার্বের কোনো পরিবর্তন হয়নি, শুধু ক্যানের পরিবর্তে কুড আসছে, মূল ভার্ব যা ছিল তাই আছে। মে থাকলে মেয়ের পরিবর্তে মাইট হয়েছে, মূল ভার্ব যা ছিল ওটাই থাকলো। শ্যাল উইল থাকলে উড হয়ে যাবে। অনেকে বলে শুড না, আমরা উড ব্যবহার করব, উডের সাথে ওই বি1ই হবে। মাস্ট অনেক সময় মাস্টই থেকে যায়, কিন্তু বেশিরভাগ সময় মাস্টের পরিবর্তে হ্যাড টু প্লাস বি1 হয়। এই হলো তোমাদের ভার্বের পরিবর্তন, খুব ছোট্ট পরিসরে। প্রেজেন্টের 4টা হয়ে যায় পাস্টের 4টা, পাস্টের প্রথম দুইটা একটা বাদ দিয়ে পরেরটা হয়। আর মডেল অক্সিলারি ভার্বগুলো ক্যান হয়ে যায় কুড, মে হয়ে যায় মাইট, শ্যাল উইল হয়ে যায় উড, মাস্ট হয়ে যায় হ্যাড টু, আর মূল ভার্ব যা ছিল তাই থেকে যায়। এই হলো ভার্বের পরিবর্তন, অর্থাৎ 4 নং পরিবর্তন। ওকে, আমরা আমাদের 4 নং পরিবর্তনের পরে আসতেছে হলো 5 নং পরিবর্তন। ওটা হলো ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে অনেক সময় নৈকট্যবাচক শব্দ থাকতে পারে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় তা দূরত্ববাচক শব্দে রূপান্তর হয়। যেমন একটু দেখো, ইয়েস্টারডে, আমরা ওই জায়গায় দেখেছিলাম যে 5 নংয়ে ছিল ইয়েস্টারডে, এটা রূপান্তর হবে দ্য প্রিভিয়াস ডে। টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, লাস্ট প্লাস টাইম যদি থাকে, টাইম বলতে কি বোঝালাম, এই জায়গায় একটা এক্সাম্পলও দিয়েছি। এক্সাম্পলটা হলো লাস্ট নাইট। দেখো লাস্ট প্লাস টাইম, তাহলে কি হবে, দ্য প্রিভিয়াস প্লাস টাইম, অনেকগুলোকে একসাথে আমি এই জায়গায় ইনক্লুড করে দিয়েছি। তাহলে দেখো লাস্ট নাইট, এটা কি হয়ে গেল, দ্য প্রিভিয়াস নাইট। অর্থাৎ এরকম সময়বাচক শব্দ যদি থাকে লাস্টের সাথে, তাহলে ওই লাস্টের পরিবর্তে আসবে হলো দ্য প্রিভিয়াস, ওইটার সাথে ওই শব্দটা বসে যাবে। দিস থাকলে দ্যাট হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে, কাম থাকলে গো হয়ে যাবে। আরেকটা এই জায়গায় লেখা হয় নাই, এটা হলো দেশ থাকলে দোজ হয়ে যাবে। ওকে, এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো। আবার যখন আমরা স্বাভাবিক পরিস্থিতি হবে ওই সময় ইনশাল্লাহ পরবর্তী নেক্সট অংশগুলো আমি প্যাসেজ ন্যারেশনের নিয়মটা দেখাবো। এবং আরেকটা ক্লাস নেওয়া অনলাইনে যদি হয় তাহলে মনে হয় আমি আরেকটু আগায় দিতে পারবো। আমি প্রশাসনকে বলবো যাতে আরেকটা ক্লাস আমি নিতে পারি, আরেকটা ক্লাস ইনশাল্লাহ নেব ন্যারেশনের উপরে। No more today. Stay home. Stay safe. Thank you.